নমস্কার। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সকল দর্শককে জানাই ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সত্যি ৮০টা বছর এবং ভারত এই ৮০ বছরে বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রে আজকে পরিণত হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে পাকিস্তান কিংবা বাংলাদেশের মতো প্রতিবেশী রাষ্ট্রকে ছাপিয়ে ভারত আন্তর্জাতিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী এক রাষ্ট্রে পরিণত হলো। অর্থাৎ ৮০ বছরে আমরা ঠিক কতটা এগোলাম, আমাদের কোন জায়গায় ডিফিকাল্টিস থেকে গেল, মিস্টেক থেকে গেল বা একটু পিছিয়ে পড়লাম, এবং সামগ্রিকভাবে এই মুহূর্তে ভারত ঠিক কোথায় দাঁড়িয়ে আছে তা আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু। আজকে ৩টে ফেজে ভারতের অগ্রগতি সম্পর্কে একটা ওভারঅল ধারণা আমি আপনাদেরকে দিতে চাই। প্রথমত, আজকে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। এই ৮০তম স্বাধীনতা দিবসে ঠিক প্রথম দিন অর্থাৎ ১৫ই আগস্ট ১৯৪৭, এই দিনটিকে যদি আপনারা মাথায় রাখেন তাহলে দেখবেন ইংরেজরা যখন ভারত ছেড়ে চলে যায় তখন ভারতের অবস্থা কিন্তু কিছু ক্ষেত্রে তথৈবচ ছিল। কারণ ভারতের টেকনোলজিক্যাল কোনো বেস ছিল না, ভারতের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অত্যন্ত দুর্বল ছিল এবং কলোনিয়াল ইকোনমিক স্ট্রাকচার সে সময় কিন্তু ভারতবর্ষে প্রতিষ্ঠিত ছিল। র মেটেরিয়াল বিভিন্ন ক্ষেত্রে আমরা এক্সপোর্ট করতাম, কিন্তু ম্যানুফ্যাকচার যে প্রোডাক্ট যেটা সাধারণ ভারতবাসীর প্রয়োজন ছিল তা কিন্তু ভারতবাসীকে বাইরে থেকে কিনতে হতো, অর্থাৎ ভারতকে ইম্পোর্ট করতে হতো। অর্থাৎ আমরা বিদেশি শক্তির উপর ডিপেন্ড করেছিলাম, বিদেশি মেশিনারির উপর ডিপেন্ড করেছিলাম এবং সে সময় ভারত কিন্তু কিছুটা টালমাটাল অবস্থায় ছিল, কারণ আমরা সদ্য স্বাধীনতা পেয়েছিলাম। অর্থাৎ ১৯৪৭ সালে একসঙ্গে দুটো রাষ্ট্র স্বাধীন হয়, একদিকে পাকিস্তান ও একদিকে ভারত, এবং দুটো রাষ্ট্রই একই জায়গায় কিন্তু দাঁড়িয়েছিল প্রাথমিকভাবে প্রথম দুটো বছর। পরবর্তীকালে নেহরুয়ান পিরিয়ড, এই নেহরুয়ান পিরিয়ডে কি হলো, ভারত রিয়েলাইজ করলো প্রথমবারের জন্য যে ভারতের টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং স্কিল ইমিডিয়েটলি ডেভেলপ করা প্রয়োজন। কারণ দিনের পর দিন ভারত তো বিদেশি শক্তির উপর ডিপেন্ড করে থাকতে পারে না। এর জন্য ভারতের প্রোডাকশন কোয়ালিটি অনেক বেশি বাড়াতে হবে এবং প্রোডাকশন ক্যাপাসিটিও বাড়াতে হবে। এই নেহরুয়ান পিরিয়ডে অর্থাৎ ১৯৫৫-র আশেপাশের সময় ভারত কিন্তু লাগাতার আইআইটি তৈরি করলো, সিএসআইআর ল্যাবরেটরিজ তৈরি করলো, অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট হলো, ডিআরডিও যাত্রা শুরু করলো, স্পেস রিসার্চ ইনস্টিটিউশন সে সময় কিন্তু ডেভেলপ করা হলো এবং পরবর্তীকালে ১৯৫৫-র পরে ৫ বছর নতুন করে এক পরিকল্পনা করা হলো যা আজও ইতিহাসে মহানলবী স্ট্র্যাটেজি নামে পরিচিত। অর্থাৎ ১৯৫০ এবং ১৯৫৫ থেকে ৬০ এই ১০টা বছর ছিল ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই ১০ বছর না থাকতো তাহলে হয়তো ভারত আজকে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হতে পারতো না। পরবর্তীকালে ভারত হেভি ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস তৈরির দিকে ঝোঁক দিল বা গুরুত্ব দিল। স্টিল, হেভি মেশিনারি ইকুইপমেন্ট, ইঞ্জিনিয়ারিং, পাওয়ার, একাধিক ক্যাপিটাল গুডস ভারত নিজের মতো করে প্রোডাকশন করার কিন্তু চেষ্টা করলো। এর পরবর্তী ফেজটা আরো ইন্টারেস্টিং। ইন্ডিয়ার কম্পিউটিং ফেজ এবং ইলেকট্রনিক্স ফেজ কিন্তু শুরু হলো ১৯৬০-এর পরবর্তী সময়ে। তৈরি হলো ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ ইসিআইএল ১৯৬৭ সালে। সেই পার্টিকুলার ইলেকট্রনিক্স এক রেভলিউশন আনার চেষ্টা কিন্তু ভারত সে সময় করার চেষ্টা করলো। ভারত নিজেদের অধীনে কন্ট্রোল সিস্টেম বানানোর চেষ্টা করলো, নিউক্লিয়ার ইলেকট্রনিক্স বানানোর চেষ্টা করলো, কমিউনিকেশন সিস্টেমকে আপগ্রেড করার চেষ্টা করলো, কম্পিউটার্স কিভাবে ইউজ করা যেতে পারে এবং কম্পিউটার্স তৈরি করার দিকে ভারত ঝুঁকলো এবং স্ট্র্যাটেজিক্যালি ইলেকট্রনিক্সকে ব্যবহার করে ভারতবর্ষ কিন্তু শক্তিশালী রাষ্ট্র হওয়ার দিকে ধাপে ধাপে এগোতে শুরু করলো। ১৯৮৪ সাল, সি ডট, এই সি ডটের কথা হয়তো অনেকেই আপনারা শুনেছেন, যার পুরো কথা সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স। অর্থাৎ ভারত প্রথম টেলিকম ইন্ডাস্ট্রিকে কিভাবে ডেভেলপ করতে পারে তার একটা ধারণা কিন্তু নিজেদের মধ্যে ভাবতে শুরু করলো এবং ভারতবর্ষ আস্তে আস্তে টেলিকম রেভলিউশনের দিকে কিন্তু এগিয়ে যেতে শুরু করলো। এর আগে টেলিকম কারা ব্যবহার করত? ডেভেলপড কান্ট্রিরা ব্যবহার করত, অর্থাৎ পশ্চিমের একাধিক রাষ্ট্র টেলিকম ব্যবহার করতো এবং ভারত কিন্তু যদি সেই টেলিকম আজও ব্যবহার করতো তাহলে কিন্তু অনেক বেশি কস্টলি হতো সে সময়।
ফলে ভারত বুঝতে পারলো যে যেভাবে কমিউনিকেশন সিস্টেম সময়ের সঙ্গে বদলেছে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে টেলিকম ইন্ডাস্ট্রির বদল কিন্তু দরকার, এবং ভারত কিন্তু সেই চেষ্টাই করলো। 1980-র পরবর্তী সময়ে এক্ষেত্রে এক রেভলিউশন এলো। ভারত কিন্তু সফটওয়্যারে প্রথমবারের জন্য এন্টার করতে শুরু করলো, এবং ভারতে যে জিনিসগুলো পাওয়া যেত সেগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করলো। যেমন ভারতে লার্জ ইংলিশ স্পিকিং একাধিক লেবার কিন্তু পাওয়া যেতে শুরু করলো। তারা লেবার কস্ট অত্যন্ত কম কিছু ক্ষেত্রে তৈরি হলো বা রাখা হলো। টাইম জোন অ্যাডভান্টেজ পাওয়া গেল ভারতের জিওগ্রাফিক্যাল অবস্থানের জন্য, অর্থাৎ ভারত ইউরোপিয়ান টাইম বা আমেরিকান টাইম দুটো ক্ষেত্রেই কাজ করতে সাবলীল হয়ে গেল। ভারতের স্কিল ওয়ার্কারদের ডেভেলপমেন্ট হলো, এবং সমস্ত ক্ষেত্রে এই ক্যাপাসিটিকে কাজে লাগিয়ে ভারত কিন্তু ইকোনমিক্স রিফর্মসের দিকে ঝুঁকলো 1991-এর পরবর্তী সময়ে। ফরেন ইনভেস্টমেন্ট আসতে শুরু করলো, প্রাইভেট সেক্টরের পার্টিসিপেশন অনেক বেশি বাড়লো, কম্পিটিশন বাড়লো, এবং টেকনোলজি ইম্পোর্ট করতে শুরু করলো ভারত প্রথমবারের জন্য। পরবর্তীকালে একাধিক আইটি ইন্ডাস্ট্রি বুম হলো 10 বছরে, অর্থাৎ 1990-এর দশক কিন্তু ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে উঠল। এরপর ভারত কিন্তু একটা সমস্যার সম্মুখীন হলো, তাকে বলা হচ্ছে Y2K মুভমেন্ট। কম্পিউটার প্রয়োগের ফলে একাধিক সমস্যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে উঠলো এই Y2K মুভমেন্ট। অর্থাৎ ধরুন 1998-কে কম্পিউটার লিখলো না 98, 1999-কে লিখলো 99, কিন্তু 2000 হওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার কিন্তু সেটাকে 00 লিখতে শুরু করতে পারে, এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছিল, এবং এটাই হয়তো হতো। অর্থাৎ সমস্ত ডাটাবেস তাৎক্ষণিকভাবে মুছে যাওয়ার একটা সম্মুখীন হয়েছিল কম্পিউটার সিস্টেমের মাধ্যমে। সে সময় ভারতের ইঞ্জিনিয়াররা কিন্তু এই পুরো সিস্টেমকে রেভলিউশনারি একটা পদক্ষেপ নিয়ে আসার জন্য ডিপলি ইনভলভ হয়ে গেল পশ্চিমা বিশ্বের সঙ্গে। আইটি ফার্ম তৈরি হলো, ভারত কিন্তু এই সমস্যার সমাধান খুব সহজেই করে ফেলতে পারলো তার স্কিল্ড ইঞ্জিনিয়ারকে কাজে লাগিয়ে। একাধিক গুরুত্বপূর্ণ আইটি ফার্ম, যেমন আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হয় উইপ্রো, ইনফোসিস, এদের জন্ম হতে কিন্তু আস্তে 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 শুরু হলো, এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস আসতে লাগলো ভারতের ইঞ্জিনিয়ারিং ফার্মের কাছে। ক্রেডিবিলিটি বৃদ্ধি পেল, ফরেন এক্সচেঞ্জ অনেক বেশি আগের থেকে বাড়লো, এবং আজকে ভারত কিন্তু পশ্চিমা বিশ্বের সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা সেটাকেও আস্তে 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 বিল্ড আপ করতে শুরু করলো। পরবর্তী সময় আইটি সার্ভিস হাব হয়ে উঠল ভারত, এবং বর্তমানে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম আইটি সেক্টর হাব। আইটি সার্ভিস, সফটওয়্যার, বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রনিক্স সফটওয়্যার এক্সপোর্ট, বিজনেস প্রসেস আউটসোর্সিং, কনসাল্টিং, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, বিভিন্ন ক্ষেত্রে ভারত কিন্তু পারদর্শিতা দেখাতে শুরু করলো, এবং এই মুহূর্তে আইটি ইন্ডাস্ট্রির যে রেভিনিউ তা কিন্তু গিয়ে পৌঁছেছে $315.4 বিলিয়ন, যার মধ্যে আইটি ইন্ডাস্ট্রি শুধুমাত্র বাইরে এক্সপোর্ট করে $246.4 বিলিয়ন। অর্থাৎ বুঝতেই পারছেন ভারতের অর্থনীতিতে আইটি ইন্ডাস্ট্রির ভ্যালু ঠিক কোথায় গিয়ে বর্তমানে পৌঁছেছে। কিন্তু পুরো বিষয়টাই কিন্তু শুরু হয়েছিল 1990-এর পরবর্তী সময়ে। পরবর্তীকালে ইঞ্জিনিয়াররা আরো স্ট্রং সফটওয়্যার বানানোর দিকে ঝুঁকলো। ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং যে পার্টিকুলার বিষয় ভারত এখনো দুর্বল হয়ে আছে, সেই দুর্বলতা কাটানোর জন্য ভারত কিন্তু সেমিকন্ডাক্টরে ফোকাস করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ ভারতের স্ট্র্যাটেজিটা অন্য রাষ্ট্রের থেকে ঠিক সেখানেই আলাদা। ভারত যেখানে দুর্বলতা অনুভব করেছে, ভারত কিন্তু নিজেকে আপগ্রেড করার চেষ্টা করেছে প্রতি মুহূর্তে। যখন আমরা বুঝলাম টেলিকমে রেভলিউশনের দরকার, কিন্তু টেলিকম ইন্ডাস্ট্রি কোথায় বুম হয়েছে? পশ্চিমা বিশ্বে বুম হয়েছে। আমরা যদি সেখান থেকে সেটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করি, তাহলে যে খরচ করতে হবে তা আমাদের অর্থনীতিতে করা সম্ভব নয়। ফলে আমরা নিজেদের সফটওয়্যার এবং টেলিকম ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দিতে শুরু করলাম। আজকে ভারত যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টের এক উইকনেস ফিল করছে তৈরি করার ক্ষেত্রে, সেটাকেও কিন্তু ভারত ঢাকার জন্য সেমিকন্ডাক্টর প্রোডাক্টের উপর ভারত ম্যানুফ্যাকচারিং করার দিকে ঝুঁকছে। পরবর্তীকালে টেলিকম রেভলিউশনটা কিভাবে হলো? প্রথমে আমরা ল্যান্ডলাইন ব্যবহার করলাম, সেখান থেকে মোবাইল, এবং 2014-র পরবর্তী সময় জিও বাজারে এলো, অর্থাৎ চিপ ইন্টারনেট আমাদের কাছে পৌঁছে গেল। আর এই ইন্টারনেটকে কাজে লাগিয়ে ভারতবর্ষে তৈরি হলো ই কমার্স বিজনেস, একাধিক ফিনটেক, অনলাইন এডুকেশন, সোশ্যাল মিডিয়া, একাধিক কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাপ রিলেটেড একাধিক বিজনেস, যা কিন্তু বহির্বিশ্বের খুব কম রাষ্ট্রই পারল।
অর্থাৎ যখন যেটা এসছে সেটাকে কাজে লাগিয়ে আমরা পরবর্তী ধাপটাকে তৈরি করার কিন্তু চেষ্টা করেছি। 2014 পরে মোদী সরকার আসার ফলে ভারত কিন্তু ডিজিটাল ইকোনমিকে গুরুত্ব দিল। ডিজিটাল ইন্ডিয়া মিশন আমরা শুরু করলাম এবং ইউপিআই পেমেন্ট গেটওয়ে সিস্টেম প্রথমবারের জন্য বাজারে নিয়ে এলাম 1918-19 সালে। ফলে আজকে ইউপিআই সিস্টেম গোটা বিশ্বের কাছেই কিন্তু এক নজির এবং এই ইউপিআই সিস্টেম পশ্চিমা বিশ্বের দেশও কিন্তু অ্যাডপ্ট করতে চাইছে। অর্থাৎ 2018-19 সালে তৈরি হওয়া ডিজিটাল কারেন্সি সিস্টেম আজকে এই বিশ্বের পথপ্রদর্শক হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত হলো। পরবর্তীকালে প্রবলেম কোন জায়গায় দাঁড়িয়ে আছে দেখুন, ইলেকট্রনিক্স আমরা প্রতি ক্ষেত্রে বাইরে থেকে ইম্পোর্ট করি, কিছু ক্ষেত্রে চায়নার উপর ডিপেন্ড করে থাকি। আমাদের দেশে ফোন তৈরি হয় কিন্তু ফোনে যে পার্টসগুলো ব্যবহার করি সেগুলো অনেক ক্ষেত্রে চায়না থেকে আমাদের নিয়ে আসতে হয়। এই উইকনেসটাকে কিন্তু ভারত সরকার ঢাকতে তৈরি করছে নিজেদের সেমি কন্ডাক্টর হাব, মেমোরি চিপ তৈরি করার রাস্তা, ডিসপ্লে তৈরি করার একাধিক প্রোডাকশন হাউস, ক্যামেরা মডেলস আমরা তৈরি করছি, সেন্সার তৈরি করছি। ফলে এই দুর্বলতাকে আমরা কিন্তু এখন কাটানোর চেষ্টা করছি। অর্থাৎ 2014 সালের পর মেক ইন ইন্ডিয়া যে প্রজেক্ট ভারত সরকার তৈরি করলো তাতে কিন্তু এই ভারতকে আন্তর্জাতিক স্তরে আরো শক্তিশালী হতে সাহায্য করলো। আমরা ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এ পাকিস্তানের মতো একটি রাষ্ট্রকে ছাপিয়ে অনেকটা এগিয়ে গেলাম। আজকে আমাদের ডিফেন্স এক্সপোর্ট এই বিশ্বে অন্যতম সেরা জায়গায় পৌঁছেছে। আমরা ব্রহ্মোস মিসাইল বিশ্বতে বিক্রি করছি। আমরা ডিআরডিওর মাধ্যমে যে আমরা লঞ্চ প্যাড তৈরি করেছি, ইসরো যে লঞ্চ প্যাড তৈরি করছে সেই ইসরো এখন প্রাইভেট আর একটা কোম্পানি খুলে লঞ্চ প্যাডকে বিশ্বের বিভিন্ন দেশকে ভাড়া দিচ্ছে স্যাটেলাইট পাঠানোর জন্য। ফলে আমরা কিন্তু মহাকাশ গবেষণাতেও নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে গেলাম, যা বাইরের অন্য অনেক রাষ্ট্রই পারল না। অর্থাৎ ডিফেন্স প্রোডাকশন, স্পেস রিসার্চ সেন্টার, স্পেস ইন্ডাস্ট্রি, স্টার্ট আপ বিজনেস প্রতি ক্ষেত্রে 140 কোটি রাষ্ট্র কিন্তু ক্রমশ এগিয়ে নিয়ে গেল আমাদের সামগ্রিক ভারতীয়দের স্বপ্নকে। এবং 2014 সালের পর সেই গতি কিন্তু কিছু ক্ষেত্রে অনেকটা বাড়লো। তবু উইকনেস আছে, আমরা এখনো ইলেকট্রনিক্স গ্যাজেট ম্যানুফ্যাকচার করতে পারছি না, সেটা অবশ্যই দুর্বলতা। কিন্তু সেই দুর্বলতাকে ঢাকার জন্যই আজকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমি কন্ডাক্টর প্রজেক্টের ঘোষণা করেছেন নতুন করে। অর্থাৎ ভারত পরবর্তী 10 বছরের মধ্যেই নতুন করে নিজেদের জাত ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও চেনাবে, সে বিশ্বাস কিন্তু গোটা বিশ্ব আস্তে আস্তে করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে 80 বছরে আমাদের ভারত ক্রমশ এগিয়েছে, আমাদের জিডিপি অগ্রগতিশীল হয়েছে, আমাদের অর্থনীতি শক্তিশালী হয়েছে, আমাদের বিদেশি মুদ্রার সঞ্চয় আগের থেকে অনেক বেড়েছে, গোল্ড রিজার্ভ প্রায় 10 গুণ হয়েছে, ডলারাইজেশন প্রসেসকে আমরা ডিডলারাইজ করার দিকে যাচ্ছি, আমাদের কারেন্সি সিস্টেমকে শক্তিশালী করার কথা ভাবছি, একাধিক প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা রুপে রুবেল সিস্টেমে বিজনেস করার কথা ভাবছি। অর্থাৎ সামগ্রিকভাবে ভারত ঠিক সেটাই করার চেষ্টা করছে যেটা আর অন্য রাষ্ট্র করতে পারছে না বা তারা স্বপ্নও দেখছে না। তাদের দেশের আভ্যন্তরীণ কোন্দল, টিটিপি, বালুচিস্তান লিবারেশন আর্মি, পিওকেতে আন্দোলন এই সকল সামলাতেই একটা রাষ্ট্র অন্ধকারের অতল গহ্বরে কিন্তু হারিয়ে যাচ্ছে। ঠিক সেখানে ভারত কিন্তু নিজস্ব অর্থনীতি শুধু বিল্ড আপ করছে তা নয়, ভারত ম্যানুফ্যাকচারিং হাব ও ইন্ডাস্ট্রি হিসাবে গোটা বিশ্বের কাছেও কিন্তু নিজেকে মেলে ধরছে। যাই হোক, 80 বছরের স্বাধীনতা দিবসে আমার মনে হয় ভারতীয় হিসাবে ভারতের এই জয়গাথা নিয়ে সকলের গর্ব অনুভব করা উচিত। ক্রিটিসাইজ থাকবে, সমালোচনা থাকবে, দল থাকবে, দলীয় রাজনীতি থাকবে, কিন্তু আমাদের দেশ যখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে জায়গা পাবে তখন আমার দৃঢ় বিশ্বাস সরকার বিরোধী বহু শক্তিরাও গর্বে বুক ফুলিয়ে জয় হিন্দ বলবে একবারের জন্য। যাই হোক, ভালো থাকবেন, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন এই পুরো সামগ্রিক ইতিহাসটা। ধন্যবাদ।